নমস্কার বন্ধুরা, আমি প্রিয়েস বাংলা স্টোরি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম সুন্দর একটি গল্প। পড়বেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই, আশা করি। অনেক চেষ্টা করে অতীশ যাতে সংসারটা ভেঙে না যায়। আলাদা থাকলে কি হবে, এক বাড়িতেই তো মায়ের সাথে আছে, যখন ইচ্ছা হয় তখনই তো মায়ের সাথে দেখা করতে পারে। কিন্তু রোজ অফিস থেকে ঘরে ফিরলে বউয়ের ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগছে না। অদ্ভুতভাবে মায়ের কাছ থেকে কোনোদিনও কোনো অভিযোগ সে পায়নি। ইতিকা সেই এক গো, আমি এখানে থাকবো না। তোমার মায়ের স্বভাব ভালো না, তুমি অফিসে বেরিয়ে গেলেই তোমার মা বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি ফেরার একটু আগে ঘরে ফেরে। আমি জানতে চাইলে রোজ সে একই উত্তর, আমার কাজ আছে, ওনার স্বভাব চরিত্র ঠিক না। একথা শুনে সেদিন অতীশ বইয়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু নিজেকেও খুব ভাবাচ্ছে বিষয়টা। সত্যিই তো, মা তাহলে রোজ কোথায় যান? পরদিন ঘুম থেকে উঠে মায়ের ঘরে যায় অতীশের বিয়ে দিয়েই অষ্টমঙ্গলের পরের দিন থেকে তিনি ছেলে আর বউকে নিচের সমস্ত অংশ ছেড়ে দিয়ে ওপরে একখানা ঘর, এক চিলতে রান্নার জায়গা, ঘরের সাথে টয়লেট আর তার স্বাদের ঠাকুর ঘর নিয়ে নিজের মতোই থাকে। তিনি তার অতর বিয়ের আগেই সব অবস্থা করে রেখেছিলেন, আর পাকা কথা বলার দিন সে বাড়িতেও জানিয়ে এসেছিলেন যে তারা মেয়েটিকে একটু রান্নাবান্না শিখিয়ে পাঠান। 14 বছর বয়সে বউ হয়ে এ বাড়িতে ঢুকে সেই যে হেসেল ধরেছিলেন, তারপর একদিনও তারও সেই হেসেল থেকে তিনি পরিত্রাণ পাননি। তাই তিনি ঠিক করেই রেখেছিলেন ছেলের বিয়ের পরে তিনি একটু নিজের মতো করে বাঁচবেন। ছেলেবেলা থেকেই গল্পের বই পড়ার নেশা ছিল মারাত্মক। বাবা ছিলেন স্কুল শিক্ষক, তিনি মাঝে মাঝে স্কুলের লাইব্রেরি থেকে মনীষীদের জীবনী ভিত্তিক বই এনে দিতেন তার বড় মেয়ে অচলাকে। আর বছরে পুজোর সময় নতুন জামা জুতোর সাথে একটা করে গল্পের বই। জন্মদিনেও বাবার কাছে আবদার থাকতো একটি গল্প বই। সেই সময় মেয়ের স্কুলের গণ্ডি পার হবার আগেই তার পায়ে জুড়িতে 10 বছরের বড় ছেলের সাথে বিয়ে দিতে দেন স্বামী শিবপ্রসাদ চক্রবর্তী। শুধু নামেই নন, স্বভাবেও তিনি শিবেরই মতো। তিনি যখন শুনলেন আলোচনায় এই গল্পের বইয়ের প্রতি নেশার কথা, তিনিও বাড়িতে লুকিয়ে মাঝে মাঝে তাকে গল্পের বই কিনে দিতেন। কিন্তু ভোর থেকে রাত অবধি সেই বই পড়ার সুযোগ তার হতো না। রাতে খেয়ে দিয়ে দরজা বন্ধ করে তবে তিনি বই নিয়ে বসতেন, আবার অধিক রাত পর্যন্ত জাগতে পারতেন না। সেই ভোর 5টাতে উঠে রান্নাঘরে ঢুকতে হবে। বাড়িতে শ্বশুর শাশুড়ি, বিধবা, বড় ননদ, দেওর আর তার ওপর অতিথি তো লেগেই আছে। স্বামী করতেন সরকারি চাকরি, সুদূর বর্ধমান থেকে তিনি ধর্মতলার নিত্য যাতায়াত করতেন। তাই তিনি সকাল 7টায় বেরোতেন। শ্বশুরমশাই 8টায় টিফিন করতেন। দেওরের কলেজের ভাত 10টাতে দিতে হতো। শাশুড়ি মা পূজার্চনা করে 10:30 থেকে 11টায় টিফিন করতে আসতেন। ওই সময় তিনি টিফিনের সাথে চাও খেতেন। পুজো না করে তিনি কিছু খেতেন না। আর বিধবা ননদ মুড়ি চিড়ে কিছু একটা খেয়ে নিতেন, আর দুপুরে নিরামিষ তরকারির সাথে ভাত। এমনিতে তার কোনো চাহিদা ছিল না। শাশুড়ি ছাড়া অন্য সকলে তাদের সময় মতো খাবার পেয়ে গেলেও কেউ তেমন মুখ ঝামটাও কখনো দেয়নি অচলাকে। কিন্তু প্রতিটা মুহূর্তে শাশুড়ি বসে থেকেই তার কাজের খুঁত ধরে গালমন্দ করতেন। কেউ তার মুখের ওপর কোনো কথা বলতে পারত না, এমনকি তার শ্বশুরমশাইও না। ছেলের বয়স তখন 10 বছর। রাতে শিবপ্রসাদ ঘুম থেকে জেগেও দেখেন অচলা গল্পের বই পড়তে পড়তে টেবিল লাইট জ্বালিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তিনি তাকে ডেকে এনে খাটে শুতে বলেন, আর সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেন একটা বাড়ি তিনি কলকাতা শহরে কিনবে যেভাবে হোক, আর সেখানে তিনি তার ছেলে বউকে নিয়ে থাকবেন। তাই ছাড়া এ সংসার অচলা কোনোদিনও একটু বিশ্রাম পাবেন না। ছেলের মাধ্যমিকের আগেই তিনি এ ব্যবস্থা করেন। তবে বাড়ি ছেলে চলে যাবে শুনে তাকে ত্যায্যপুত্র করা হয়েছিল। অতীশ মায়ের ঘরে ঢুকে দেখে মা গ্যাসে ভাত চাপিয়ে ঠাকুর ঘরে চোখ বন্ধ করে বসা। মাকে তার খুব পবিত্র মনে হচ্ছিল। সে কোনো শব্দ না করে আস্তে আস্তে নিচে নেমে আসে। ইতিকা রাতের চরের কথা ভুলে গিয়ে দৌড়ে তার কাছে এসে জানতে চাইল, কিছু স্বীকার করলেন উনি? অতীশ সে কথার কোনো উত্তর না দিয়ে স্নান করতে বাথরুমে ঢুকে গেল। খাবার টেবিলে স্বামীকে খেতে দিয়ে বলল, তুমি যদি এর ব্যবস্থা না করো আমি বাপের বাড়ি চলে যাব। তাই যাও, তোমার এই নিত্য অশান্তি আমার ভালো লাগছে না। আমিও দেখব ভাইয়ের সংসারে তুমি কতদিন থাকতে পারো। তোমার মাই তো আছেন সেই পরগাছার মতো। কথা শেষ হয় না অতীশের, হঠাৎ ইতিকা বলে ওঠে,
আমার মা অত্যন্ত তোমার মায়ের মতো দুশ্চরিত্রা মহিলা নয়। অতীশ রেগে গিয়ে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়ে না খেয়ে জামাকাপড় পরে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিস যাবে বলে বাস স্ট্যান্ডে এসেও কি মনে করে সে একটি থামের আড়ালে লুকিয়ে থাকে। একটু পরে এসে দেখতে পায় মা বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চললেন। সেও একটি রিক্সা নিয়ে মাকে অনুসরণ করতে থাকে। অনেকটা পথে সে রিক্সা থামে আরফান চাইল্ড হোম নামে একটি সংস্থার সামনে। ভাড়া মিটিয়ে মা এগিয়ে চলেন আর অতীশ মায়ের পিছন পিছন। মা একটি বড় হল রুমে ঢুকে যান। অতীশ দরজাটা একটু ফাঁক করে দেখে প্রায় 50 বাচ্চা মাকে দেখতে পেয়ে বড়মা করে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরেছে। যারা মায়ের কাছে এগোতে পারছে না মা তাদের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রতিটা বাচ্চাকে পরম মমতায় আদর করে চলছেন। কেউ কেউ কোলে ওঠার বায়নাও করছে। মা তাদের কোলে তুলে অনর্গল তাদের সাথে বকবক করে চলছেন। সে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসে। চোখটা একটু ঝাপসা হয়ে এসেছিল। রুমাল বের করে চোখ দুটো মুছে একটা রিক্সা ধরে বাড়িতে এসে ইতিকাকে তাড়া দেয় রেডি হয়ে নেওয়ার জন্য। মা রোজ কোথায় যায় সেটা তাকে সে দেখাতে চায়। ইতিকাও 5 মিনিটের মধ্যে রেডি। আর সেখানে পৌঁছে সব দেখে তো তার মুখে কোনো কথা নেই। কিন্তু অচলা দেবী তাদের দুজনের কাউকেই দেখতে পান না, কারণ তিনি বাচ্চাগুলোকে নিয়েই ব্যস্ত। ওরা এসে অফিস রুমে ঢোকে আর সেখানে এসে যা শোনে তাতে তারা দুজনেই আরও হয়ে যায়। এই সংস্থাটি নাকি অতীশের বাবার নিজ হাতে তৈরি। প্রতি মাসে তিনি এখানে মোটা অঙ্কের টাকা দিতেন। পরবর্তীতে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই টাকায় যখন সংকুলা হচ্ছিল না তখন কিছু মানুষের কাছ থেকে মাসিক অর্থ নেওয়া হতো। মোটামুটি চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শিবপ্রসাদবাবুর মৃত্যুতে আবার অথৈ সমুদ্রে পড়ে সংস্থাটি। এদিকে বাচ্চার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বেশ। তখন অচলা দেবী তার সমস্ত গয়না এনে সংস্থাটির হাতে তুলে দেন আর নিজে এসে যোগদান করেন, কারণ নতুন লোক রাখলে আবার তাদের মাইনে দেওয়ার ব্যাপার আছে। সব শুনে স্বামীর সাথে মাথা নিচু করে ইতিকা বেরিয়ে আসে। বেশ কয়েকবার অতীশের কাছে সে ক্ষমা চেয়েছে, কিন্তু অতীশ কোনো উত্তর দেয়নি। মাইনে পেয়ে সংসার চালানোর খরচ ইতিকার হাতে দিয়ে বাকি টাকা সে নিয়ে মায়ের ঘরে ঢোকে। পেছন পেছন ইতিকাও ওঠে। মা ছেলেকে দেখতে পেয়ে কাছে ডেকে নেন। অচলা দেবী তখন একটি গল্পের বই পড়ছিলেন। তিনি সেটিকে পাশে সরিয়ে রেখে বললেন, আমায় কিছু বলতে এসেছিস বাবা, নাকি রোজ আমি কোথায় যাই সেটা জানতে এসেছিস? অতীশ একটা টাকার বান্ডিল বের করে মায়ের সামনে ধরে বলল, এটা রাখো মা। কিন্তু আমি তো বহুবার বলছি তোর বাবার পেনশনে আমার ভালোভাবে চলে যায়, এ টাকার আমার কোনো দরকার নেই। তো আমি জানি মা, তোমার এ টাকার কোনো দরকার নেই, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলোর তো দরকার আছে। এখান থেকে প্রতি মাসে কিছু টাকা আমি তোমায় দেব আর তুমি ওই বাচ্চাগুলোর জন্য সেই টাকা খরচ করবে। কিন্তু তুই এসব জানলে কি করে? সেসব কথা থাক, কিন্তু তুমি আমায় বলো তো, এটা তো ভালো কাজ, তবে আমায় কেন লুকিয়ে গেলে? তোর বাবা কিছু মানুষের সহায়তায় কিছু উদ্যোগী হয়ে প্রথমে এটা চালু করেন, তখন আমিও জানতাম না। তারপর অবশ্য তিনি আমায় সব খুলে বলেছিলেন। মৃত্যুর আগে আমায় প্রায় বলতেন ওনার কিছু হয়ে গেলে আমি যেন সংস্থাটা দেখাশোনা করি। তিনি চলে যাওয়ার পর সংস্থাটি মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু এখন অনেক মানুষ এগিয়ে এসেছে, অর্থ সাহায্য করছে অনেকে। সরকারি কিছু অনুদান পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ওখানে গেলে আমি খুব ভালো থাকি। তাই তুই বেরিয়ে যাওয়ার পরপরই আমি ওখানে চলে যাই। বাচ্চাগুলোর সাথে সময় কাটালে মন আপনা থেকেই ভালো হয়ে যায়। আমি জানি বৌমার এই নিয়ে অনেক অভিযোগ আছে, আমি কোথায় কথা শেষ হয় না। এতক্ষণ ইতিকা দরজার বাইরে দাঁড়িয়েছিল। এবার সে হুড়মুড় করে ঘরে ঢুকে মায়ের সামনে হাত জোড় করে বলল, আমার অন্যায় হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। আমিও কাল থেকে আপনার সাথে ওখানে যাব, ওদের সাথে সময় কাটাবো। আমি তো একা একাই সারাদিন বাড়িতে থাকি, আমায় নিয়ে যাবেন তো মা? সে তোমার ইচ্ছা হলে তুমি যেতেই পারো, তবে একটা কথা তোমায় আজ বলে পারছি না, মানুষের বাইরেটা দেখে তাকে কখনো বিচার করতে যেও না। তুমি যেসব কথা অতকে বলতে বা আমি বাড়ি থাকাকালীন সময় ফোনে আত্মীয়দের আমার সম্পর্কে বলতে, সবই আমার কানে আসতো। খুব একটা আস্তে কথা তো তুমি বলো না। ইচ্ছা করলে আমি সব কথার উত্তর দিতে পারতাম, কিন্তু আমার রুচিতে বেঁধেছে। ইতিকা শাশুড়ির পায়ের ওপরে পড়ে বলে, অন্যায় করেছি মা, ক্ষমা করে দিই। ও অতু, তাহলে কি কাল থেকে বৌমাকে সাথে নিয়ে যাব? হ্যাঁ মা, আমিও তাহলে কিছুটা রেহাই পাবো। কথাটা বলেই বউয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর ইতিকা তখন চোখের জল মুছে চলেছে।